গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমি এসেছি আবার সেই আমার যেখানে আমি থাকি সেই চিরাচরিত জায়গাতেই। তবে আজকের টপিকটা একটু ভিন্ন। আজকে আমি আলোচনা করব হচ্ছে ছোট্ট বাচ্চাদেরই একটা জিনিস নিয়ে, একটা রোগ নিয়ে, যে জিনিসটা এতটা কমন এবং হসপিটালে সচরাচর ভরে থাকে, এবং যে রোগটা নিয়ে ডাক্তারবাবুরা চিন্তিত সেরকম না হলেও কিন্তু বাড়ির লোক যথেষ্ট অবস্থাতেই চিন্তিত কিন্তু থাকে। তো আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব সেই জিনিসটা হচ্ছে ছোট্ট বাচ্চাদের ফেব্রাইল কনভালসেন, অর্থাৎ তড়কা জ্বর, বাংলাতে যাকে বলা হয় তড়কা জ্বর, অর্থাৎ জ্বর বেশি হয়ে যাওয়ার জন্যে বাচ্চাদের যে কনভালসেন আসে সেইটা কিভাবে আমরা বুঝবো, কিভাবে তার বাড়িতে যতক্ষণ থাকবে বাচ্চাটা কনভালসেন অবস্থায় আমরা কিভাবে তার প্রতিকার করব, এবং কত শীঘ্র আমাদের বাচ্চাটিকে হসপিটালে নিয়ে যেতে হবে, সেই নিয়ে আজকে আমি কিন্তু আলোচনা করব। কনভালসেন কথাটার অর্থ হচ্ছে খিঁচুনি। যদি বাচ্চার খিঁচুনি হয় অর্থাৎ কনভালসেন হচ্ছে, তো এই জ্বরের কারণে যে কনভালসেনটা হচ্ছে সেটা হচ্ছে ফেব্রাইল কনভালসেন। তো এই যে ফেব্রাইল কনভালসেন, এই জিনিসটা কোন এজ গ্রুপের বাচ্চা অর্থাৎ কোন বয়সের বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি কমন? তো এই জিনিসটা বেশি কমন হচ্ছে 1 থেকে 5, আগে বলা হতো 1 থেকে 5 বছরের বাচ্চার ক্ষেত্রে এই জিনিসটা বেশি কমন, 1 থেকে 5 বছরের বাচ্চা। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে 3 থেকে 6 মাসের বাচ্চা, 3 থেকে 6 মাসের বাচ্চাও এটাতে কিন্তু এফেক্টেড হচ্ছে। 3 থেকে 6 মাস থেকে মিনিমাম 5 বছর অবধি আমরা ধরতে পারি যে এই ফেব্রাইল কনভালসেনের কিন্তু সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি 3 থেকে। এই যে ফেব্রাইল কনভালসেন অর্থাৎ তড়কা জ্বর, এই জিনিসটার ফার্স্ট অ্যাটাকটা জেনারেলি কখন হয়, অর্থাৎ বাচ্চার কখন এই জিনিসটা সবথেকে বেশি সম্ভাবনা থাকে? লেস দেন 2 ইয়ার্স, মানে 2 বছরের কাছাকাছি অথবা নিচে এই জিনিসটার চান্স হচ্ছে 50%। অর্থাৎ যত জ্বর হচ্ছে, যদি জ্বর হয় তার 50% ক্ষেত্রে কিন্তু কনভালসেন হওয়ার সম্ভাবনা থাকে 2 বছরের কাছাকাছি। আর 3 বছরের নিচে এটা কিন্তু 90%, 3 বছরের নিচে 90%, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ জ্বর হলে আমাদের বিশেষ দেরি না করে আমাদের দেখতে হবে যে বাচ্চার কনভালসেন আছে কিনা, এবং আমাদের তার কিন্তু ব্যবস্থা নিতে হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই, এই জিনিসটা 25 থেকে 40% ক্ষেত্রে এই জিনিসটা ফ্যামিলি হিস্ট্রির সাথেও কিন্তু ডিপেন্ডেন্সি আছে। ফ্যামিলি হিস্ট্রি এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, এটা মাথায় রাখতে। আবার এটা অনেক ক্ষেত্রে এরা বলছে যে এটা ছেলেদের ক্ষেত্রেও কিন্তু বেশি কমন। ছেলে বাচ্চা অর্থাৎ 2 বছরের কাছাকাছি, 3 বছরের কাছাকাছি ছেলে বাচ্চা, এবং এদের ক্ষেত্রে প্রিডিসপোজিশন খুব হাই থাকে, অর্থাৎ এদের হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড বেশি। তো আমরা কি দেখে বুঝবো যে এই জিনিসটা বাচ্চার কি বাস্তবেই তড়কা জ্বর হচ্ছে নাকি এমনি এটা একটা নর্মাল জ্বর? কি কি বৈশিষ্ট্য দেখে দেখে আমরা বুঝতে পারবো, গার্জেনরা অর্থাৎ বাচ্চার মা বাবাদেরকে বলছি, কি কি জিনিস দেখে বুঝতে পারা যাবে যে জিনিসটা কনভালসেনের দিকে যাচ্ছে এবং এর ইমিডিয়েট ট্রিটমেন্ট প্রয়োজন আছে, এবং জিনিসটা আমাদের তাড়াতাড়ি হসপিটালের সম্মুখীন হতে হবে? তো এই ক্ষেত্রে বলতে গেলে, যদি হাইগ্রেড ফিভার থাকে, হাইগ্রেড ফিভার অর্থাৎ গায়ের তাপমাত্রা খুবই বেশি, হাইগ্রেড ফিভারের সঙ্গে বাচ্চা আনকনসাস হয়ে যাচ্ছে, বাচ্চার অ্যালার্টনেস ততটা নেই, বাচ্চা ঘুমিয়ে যাচ্ছে কিংবা অ্যাবনর্মাল মুভমেন্ট করছে, এরকম 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 করে কাঁপছে, অথবা চোখ একদম উল্টে দিচ্ছে, কাঁপুনি শুরু হয়ে গেছে গায়ে, এরকম যদি কিছু হয়, ডাকে সাড়া দিচ্ছে না, অনেকবার ডাকাডাকির পরেও বাচ্চা সাড়া দিচ্ছে না, রিজিড হয়ে গেছে, অ্যাবনর্মাল মুভমেন্ট আছে, জ্বর প্রচণ্ড হাই, তো সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে যে বাচ্চাটা কিন্তু ফেব্রাইল কনভালসেনের দিকে যাচ্ছে, এবং আমাদের তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে পৌঁছাতে হবে, এবং তার পরবর্তী জিনিসটা কিন্তু আমাদের সলভ করতে হবে। কোন কোন ক্ষেত্রে বাচ্চাদের যে জ্বর আসছে বাচ্চার, তো বাচ্চার জ্বর আসার তো বিভিন্ন কারণ থাকে। বিশেষ করে যদি জ্বর কোনো কারণে এলআরটিআই অথবা ইউআরটিআই, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অথবা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যদি হয়, অর্থাৎ গলায় যদি বাচ্চার কোনো ইনফেকশন থাকে, সর্দি কাশি অনেক দিন হচ্ছে, জ্বর আসছে, অনেক হাই গ্রেড টেম্পারেচার আছে, তো সেক্ষেত্রে ফেব্রাইল কনভালসেন হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। এলআরটিআই ইউআরটিআই অর্থাৎ গলায় ইনফেকশনের ক্ষেত্রে এর কী বলবো প্রিভ্যালেন্সটা খুব বেশি আছে। তাছাড়াও ইয়ার ইনফেকশন, মানে কানে যদি কোনো রকম ইনফেকশন থাকে, অথবা ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বাচ্চাদের পেচ্ছাপে প্রচণ্ড জ্বালা হচ্ছে, এই কারণেও যদি কোনো বাচ্চার জ্বর এসে থাকে, তো এই সব ক্ষেত্রে গলায় ইনফেকশন, পেচ্ছাপে ইনফেকশন, আর যদি কানে ইনফেকশন থাকে, মেনলি এইসবের কারণেই যে জ্বরটা আসে, তাদের ক্ষেত্রেই কিন্তু এই ফেব্রাইল কনভালসেন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মানে বাচ্চা জ্বরটা এতটা হাই গ্রেড হয়ে যায় এই সব কারণে যে বাচ্চা একদম পুরো অ্যাবনর্মাল মুভমেন্ট শুরু করে দেয়, জ্বর সাবসাইড হতে চায় না, এবং বাচ্চা ডাকে সাড়া দেয় না, জেনারেলি মানে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো এই মোটামুটিভাবে এই যে কনভালসেন আছে, ফেব্রাইল কনভালসেন অর্থাৎ তড়কা জ্বর, এই জিনিসটাকে দুটো ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে একটা সিম্পল কনভালসেন, একটা হচ্ছে কমপ্লেক্স কনভালসেন, কমপ্লেক্স সিজার। মানে কীরকম, যদি সিম্পলের কথা আমি বলি, সিম্পল কথাটার অর্থ সরল, তো এটা মানে কীরকমভাবে বুঝতে পারবো, যদি সিজার অর্থাৎ কাঁপুনি ব্যাপারটা যেটা আছে সেটা যদি স্থায়িত্ব 15 মিনিটের থেকে কম হয়, অর্থাৎ কাঁপুনিটা চলছে 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 15 মিনিটের থেকে থেমে গেছে 15 মিনিটের মধ্যে, আর যদি দিনে একবার মাত্র হয়, একবার মাত্র হচ্ছে এবং সেটা 15 মিনিটের কম হচ্ছে, সেটাকে আমরা বলবো সিম্পল সিজার। আর কমপ্লেক্স হচ্ছে যদি 15 মিনিটের
বেশিক্ষণ ধরে সিজার হচ্ছে, বাচ্চার কাঁপুনি শুরু হয়ে গেছে এবং তা 15 মিনিট ধরে এবং 15 মিনিটের বেশি সময় ধরে চলছে এবং থামছে না, এবং দিনে একাধিকবার হচ্ছে, একের থেকে বেশিবার হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের সেটাকে কমপ্লেক্স বলতে হবে এবং জিনিসটা সম্পর্কে আমাদের সচেতন হতে হবে এবং তাড়াতাড়ি যাতে জ্বর কমে যায় সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা নিতে হবে। আর হ্যাঁ, এটার ম্যানেজমেন্ট যদি বলতে হয় তাহলে বাড়ির লোক যে ব্যাপারটা নিয়ে সচেতন থাকতে হবে। তো যেটা যেহেতু ফেব্রাইল কনভালশন হচ্ছে, জ্বরের জন্য কাঁপুনি তৈরি হচ্ছে, তো প্রথমে দুটো ম্যানেজমেন্ট হবে। প্রথমে আমাদের জ্বরটা সম্পর্কে সচেতন থাকতে হবে, জ্বরটাকে কীভাবে প্রিভেন্ট করা যাবে এবং যাতে সিজারের কারণে বাচ্চার কোনো ক্ষতি না হয়ে যায়। যেমন অনেক সময় সিজার হলে বাচ্চার জিভ টিপ কামড়ে ফেলে, সেসব নিয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে, দেখতে হবে, অবজারভেশনে রাখতে হবে যাতে এসব না হয়। বাচ্চা খাট থেকে পড়ে যেতে পারে, এগুলো গার্জেনকে কিন্তু সচেতন হতে হবে। কনভালশনের সময় বাচ্চা যাতে খাটফাট থেকে পড়ে না যায় এবং যাতে জিভ কামড়ে না ফেলে, এগুলো কিন্তু দেখতে হবে বাড়ির লোককে, এগুলো কিন্তু জানা অত্যন্ত জরুরি। আর যেহেতু জ্বরের ম্যানেজমেন্ট হিসাবে গা একদম পুরো ভালো করে ঠান্ডা জল দিয়ে গোটা গায়ে ভালো করে ধুয়ে দিতে হবে, যাতে বাচ্চা গাটা ঠান্ডা করতে হবে বাচ্চার, অর্থাৎ টেম্পারেচারটা যাতে কম হয় সেই জিনিসটার দিকে সচেতন হতে হবে। যতক্ষণ না কমছে ভালো করে ভিজে গামছা দিয়ে অথবা ঠান্ডা জল দিয়ে গাটা মোছাতে হবে এবং বাচ্চা যাতে তাড়াতাড়ি টেম্পারেচার কমে সেদিকে আমাদের কিন্তু সচেষ্ট হতে হবে। এগুলো অ্যাসিওর করার পর, অর্থাৎ বাচ্চাকে হচ্ছে যাতে না এসব বাচ্চার আঘাত কোনো কারণ না হয়, এসব সিকিওর করে বাচ্চাকে আমাদের পৌঁছে যেতে হবে হচ্ছে হাসপাতালে ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট স্টার্ট করে দেবেন এবং আপনাদের ভয়টা অনেকটাই কমে যাবে হসপিটালে পৌঁছালে। অর্থাৎ বাড়িতে রেখে, বাড়িতে ভয় না পেয়ে আরেকটা কাজ আপনারা অত্যন্ত কাজ করতে পারেন, যেটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক, অর্থাৎ তাপমাত্রা যাতে কম হয় জ্বরের ওষুধ খাওয়াতে পারেন বাড়িতে। জ্বরের ওষুধ দিলে যেহেতু এই যে কাঁপুনিটা হচ্ছে, কনভালশনটা হচ্ছে, সেটা হচ্ছে জ্বরের সঙ্গে রিলেটেড, অর্থাৎ জ্বর যত বাড়ছে তত এই জিনিসটা কনভালশনটা আরও বেশি হচ্ছে এবং আমাদের মেন এম হচ্ছে এই জ্বরটাকে কমিয়ে দেওয়া। তো জ্বরটা কম করলে এই কনভালশন কিন্তু অনেক ক্ষেত্রে সাবসাইড হয়ে যায়। তো আমাদের এই জ্বরটা কম করার জন্য বাড়িতে যদি বাচ্চার গার্জেনের কাছে যদি প্যারাসিটামল থাকে, মানে অ্যান্টিপাইরেটিক কোনো ওষুধ যেটা তাপমাত্রা কম করে দেবে, অথবা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ, তো সেগুলো কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে এবং বাচ্চার টেম্পারেচারটা কম করে চেষ্টা করতে হবে। এবং যদি সেক্ষেত্রে মা বাবা অসমর্থ হয় তো সঙ্গে সঙ্গে যাতে হসপিটালে নিয়ে আসে, তো সেই জিনিসে সচেষ্ট হতে হবে। ডিলে কিন্তু কোনো ক্ষেত্রেই, মানে ডিলে হচ্ছে মার্জনার বাইরে আর কি, ডিলে করা চলবে না কোনো কিছুতে। বাচ্চার কিছু হয়েছে আর এবং ডিলে করছে গার্জেন, এই জিনিসটা একদম কখনো মানে মেনে নেওয়া কিন্তু যাবে না। গার্জেনেই তো মানে একদম নিয়ে পৌঁছাবে, এটাই আমরা চাই যে গার্জেন হচ্ছে সচেতন হোক জিনিসটা সম্বন্ধে এবং তাড়াতাড়ি কোন সময় তার ট্রিটমেন্টের প্রয়োজন আছে এই জিনিসটা আমি চাই যে প্রত্যেকটা গার্জেন রিয়েলাইজ করুক। যে অনেক ক্ষেত্রে কী হয় যে বাচ্চার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই, গার্জেন কিন্তু এসে হাজির। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেস কিন্তু সিভিয়ার হয়ে যাচ্ছে, তবুও গার্জেন কিন্তু ডিলে করে যাচ্ছে। তো গার্জেনদের সচেতন হতে বলছি যে কোন জিনিসে আমার ট্রিটমেন্ট প্রয়োজন, কোন জিনিসে নেই, এটা নিয়ে একটু আপডেটেড থাকতে আর কি। ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে তো প্যারাসিটামল দিয়ে জ্বরটা কমিয়ে দিলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কমে যায়, কিন্তু অনেক সময় এর প্রোফাইল্যাক্সিস হিসাবে কিন্তু যদি ইন্টারমিটেন্ট প্রোফাইল্যাক্সিস অথবা মাঝে মধ্যে ক্লোবাজাম জাতীয় সিরাপ বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দিয়ে দেওয়া থাকে। ক্লোবাজাম এইসব ইন্টারমিটেন্ট প্রোফাইল্যাক্সিস হিসাবে কাজ করে এবং বাকি কিছু ক্ষেত্রে যেগুলো কন্টিনিউয়াস প্রোফাইল্যাক্সিস হিসাবে ফেনিটয়েন বা ফেনিওবারবিটন জাতীয় যেসব ড্রাগ আছে সেগুলো কিন্তু ইউজ করা যায়। সেগুলো আরেকটা, এই জিনিসটা কতদিন অবধি চান্স থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যখনই বাচ্চা বড় হতে থাকে, অর্থাৎ 5 বছরের পরে, 5 বছরের পরবর্তী সময় জিনিসটা অটোমেটিক আর হয় না। 5 বছরের পরে জিনিসটা আস্তে আস্তে তার ইনসিডেন্স রেটটা ধীরে ধীরে কম হতে থাকে। তো আর অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু এই জিনিসটা হলে কি এই জিনিসটা হওয়ার আর সম্ভাবনা আছে? হ্যাঁ আছে। যাদের হচ্ছে ফেব্রাইল কনভালশন আগামী পরবর্তী তো 2 বছরে হলো, তো নেক্সট যে আজকে যদি হয় তো পরের 1 বছরের মধ্যে জিনিসটা প্রায় 30% আবার চান্স থাকে যে জিনিসটা আবার রিকারেন্স হবে। তো যখনই পরবর্তীকালে আবার জ্বর আসবে, বাড়িতে একটা প্যারাসিটামল সিরাপ রেখে দেবেন এবং জ্বর আসলে বাচ্চাকে হচ্ছে ভালো করে প্যারাসিটামল দিয়ে খাইয়ে দিয়ে গা ধুইয়ে ঠান্ডা জলে গাটা ধুইয়ে হসপিটালে নিয়ে আসবেন, এটাই আমার বলার, শুধু আর এর চেয়ে বেশি কিছু নেই। অনেকে আবার জিজ্ঞাসা করছে যে বাচ্চাদের কি পরবর্তীকালে খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে? যাদের তড়কা জ্বর হচ্ছে তাদের পরবর্তীকালে খিঁচুনি অর্থাৎ এপিলেপসি হওয়ার কি সম্ভাবনা থাকে? হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেরকম কোনো ডাটা নেই, তবে যাদের ক্ষেত্রে কমপ্লেক্স সিজার, অর্থাৎ কমপ্লেক্স সিজার একটু আগেই বললাম 15 মানে একটু বেশি কমপ্লেক্সিটি আছে, দিনে 15 মিনিটের বেশি বার ধরে হচ্ছে, বারবার সিজার হচ্ছে, এরকম বাচ্চাদেরও কমে যায়, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এপিলেপসি হওয়ার চান্স 2 to 5% মাঝে মধ্যে কিন্তু দেখা যায়। অর্থাৎ আমাদের কসাস থাকতে হবে, খিঁচুনি, বাচ্চা যদি খিঁচুনি হয় তার নিয়ে আমাদের কিন্তু কসাস থাকতে হবে এবং সেটা যাতে ট্রিটমেন্টের আওতায় পড়ে সেদিকে আমাদের কিন্তু ধ্যান রাখতে হবে। অনেক সময় এই যে ফেব্রাইল কনভালশনের সময় যদি এইটা যে কোনো অর্গানিক কজের জন্য হচ্ছে নাকি শুধু জ্বরের জন্যই হচ্ছে এই যে খিঁচুনিটা, তো এটা জানার জন্য অনেক সময় ইইজি বা এমআরআই করতে হয়। তো পেডিয়াট্রিশিয়ান যারা আছেন অর্থাৎ বাচ্চাদের ডাক্তারবাবু তারা এটা সাজেস্ট করে দেন এবং কমপ্লিকেটেড কেসে আমরা কিন্তু তাদের কাছে সেটা ফরওয়ার্ড করে দিই।
তো এই ফেব্রাইল কনভালসেন, বাচ্চাদের এই ফেব্রাইল কনভালসেন নিয়ে আমার এই যে ছোট্ট হেলথ ব্লগ, আজকে এই অবধিই। আমি মাঠে আছি এখন, আর কিছুক্ষণ থাকবো, তারপর বাড়ি চলে যাব। কিন্তু হেলথ ব্লগ আজকে এই পর্যন্তই। তারপর আবার আরেকটি ছোট্ট টপিক নিয়ে, অর্থাৎ যাতে সবারই কাজে লাগে এরকম কোনো না কোনো ছোটো 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 টপিক নিয়ে আমি আবার আসবো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার পেজটা একটু ফলো করে দেবেন, RDX ক্যাপে, আপনাদের এই সুবিধা হবে তাতে।